ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক চালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, কিন্তু সত্যি কি স্বনির্ভর হতে পেরেছি আমরা? বহু শিল্প কারখানা গড়ে ওঠার পাশাপাশি বেড়েছে কৃষি খাতে উৎপাদনও। এরপরও বিপুল পরিমাণ পণ্য আমদানি করতে হচ্ছে। শিল্পের কাঁচামাল থেকে শুরু করে চাল, গম, ভোজ্য তেল, দৈনন্দিন জীবনের অনেক কিছুই আসে এখনও বিদেশ থেকে। এই আমদানি নির্ভরতা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারি, তালিকাতায় সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব এবং এর উত্তর খুঁজে নিব। আজকের আমাদের আলোচনার বিষয় আমদানির নির্ভরতা কমবে কিভাবে। আমাদের সঙ্গে যুক্ত আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক KSM মোস্তাফিজুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি একটু শুরু করতে চাচ্ছি জনাব জাহাঙ্গীর আলম আপনাকে দিয়ে। গত ১.৫ দশকের কথা যদি আমরা দেখি বা যদি আমরা পেছনের দিকে তাকাই, কৃষি খাতে বাংলাদেশে বেশ অগ্রগতি হয়েছে এবং সেই সাথে উৎপাদনও কিন্তু বেড়েছে। তারপরেও আমরা দেখি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর উপরে আমরা একেবারেই নির্ভরশীল, বিশেষ করে চাল, গম, আরও বেশ কিছু পণ্য রয়েছে, সেগুলো আমরা এখনও আমদানি করছি কেন? আমাদের আসলে উৎপাদন থাকা সত্ত্বেও বা উৎপাদন যদি বলি বেড়েছে, তারপরেও কেন পণ্য আমদানি করতে হচ্ছে? দেখুন, উৎপাদন বেড়েছে কথাটা সত্য, কিন্তু এর ম্যাগনিটিউড কতটা সেটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে। স্বাধীনতার পরে আমাদের মোট খাদ্যশস্যের উৎপাদন ছিল 1 কোটি টন। এটা এখন বলা হচ্ছে 5 কোটি টনেরও বেশি। তো এরপরে জনসংখ্যার হার বৃদ্ধির হার তখন ছিল 2.5%, এখন 1.2% নেমে এসেছে আমাদের। তারপরেও কিন্তু আমরা এখন 20 থেকে 25 বা 30 লাখ টন খাদ্যশস্য আমদানি করতাম। এখন সেই আমদানির পরিমাণ 70 থেকে 80 লাখ টন সাধারণভাবে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা প্রায় 1 কোটি টন ছাড়িয়ে গেছে। কাজে আমাদের আমদানি তো কমছে, কথাটা আপনি সত্যিই বলেছেন যে আমাদের আমদানি অনেক বাড়ছে। এটা শুধু খাদ্যশস্যের ক্ষেত্রে গেল। এখন অন্যান্য ক্ষেত্রে যে অন্যান্য শস্য ক্ষেত্রে এবং শস্য বহির্ভূত ক্ষেত্রে আমাদের আমদানি কিন্তু বছরের পর বছর বেড়েই যাচ্ছে। তেলের আমদানি বাড়ছে, আমাদের ডালের আমদানি বাড়ছে, এবং অন্যান্য পণ্য ক্ষেত্র আমাদের আমদানি বাড়ছে। এখন আমরা বলি যে আমাদের প্রায় 34-35 লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়, এবং গত বছর 2023-24-এ পেঁয়াজের উৎপাদন ছিল 39 লাখ টন। কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমাদের পেঁয়াজ আমদানি কিন্তু কমছে না। কাজেই আলুর উৎপাদনের ক্ষেত্রে আমরা বলছি যে আলু এত বেশি উৎপাদন হয়েছিল গত বছর 1.6 লাখ টন, আমাদের প্রয়োজন সর্বোচ্চ 90 লাখ টন। এরপরেও কিন্তু আমাদের আলু আমদানি করতে হয়েছে। আলু আমদানি ছাড়া আমাদের চলে না, এবং আলু আমদানি করার পরও 70-80 টাকা প্রতি কেজি আলু আমাদেরকে কিনতে হয়েছে। সাধারণ কনজিউমার যারা, তারা অনেক বেশি দামে আলু কিনতে হয়েছে। কাজেই এটা উৎপাদন যদি এতই বেশি হবে, তাহলে বাজারে প্রচুর সরবরাহ হবে এবং সরবরাহ ঘাটতি থাকবে না। কাজেই সেখানে আমাদেরকে এত বেশি দামে পণ্য সামগ্রী ক্রয় করতে হবে না। কাজেই উৎপাদন যে বেড়েছে এটা সত্য, কিন্তু কি পরিমাণে বেড়েছে, কি হারে বাড়ছে, এটা নিয়ে যদিও পরিসংখ্যানগত ভাবে দেখা যায় যে কৃষির ক্ষেত্রে প্রায় 3% হারে 2.9% বা 3% হারে কৃষির উৎপাদন বাড়ছে ওভার দি লাস্ট 53 ইয়ার্স, কিন্তু আমাদের জনসংখ্যা যেখানে এত কমে গেছে, সেখানে এরপরও আমাদেরকে। জি জনাব জাহাঙ্গীর আলম, এখানে আপনি বলছেন যে উৎপাদন বাড়ছে, কিন্তু সেই সাথে যারা আসলে এই পণ্যগুলো ভোগ করে থাকেন বা যারা কিনে থাকেন, জনসংখ্যাও কিন্তু বাড়ছে বা সেই জিনিসগুলো চাহিদাও বাড়ছে। কিন্তু আমরা দেখে থাকি বাজারে সরবরাহের কথা আপনি একটু বলেছেন, সেই প্রসঙ্গ ধরে একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে যে আমরা দেখেছি বাজারে যখন কোনো পণ্যের, বিশেষ করে নিত্য কোনো পণ্যের যখন সংকট দেখা দেয়, তখন যে সরকারি থাকুক না কেন, আমরা দেখেছি তখন আমদানি করা হয়। কিভাবে পণ্যটার উৎপাদন বাড়ানো হবে সেই দিকে কি আমরা আসলে নজর দেই কিনা? আমরা সাধারণভাবে ট্রেডিশনালি আমরা বলছি যে কৃষি খাতের উপর গুরুত্ব দিই, কিন্তু যদি আমরা বিবেচনা করি যে সারা পৃথিবীর সঙ্গে যদি বিশ্লেষণ করি,
তাহলে দেখা যাবে যে যত বেশি সাবসিডি পৃথিবীর অন্যান্য দেশে দেওয়া হয় বাংলাদেশে এত বেশি দেওয়া হয় না। আর বাংলাদেশের যে আধুনিক প্রযুক্তির উদ্ভাবন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের যে হার, এটাও পৃথিবীর অনেক দেশের তুলনায় খুব বেশি না। কাজে এমন একটা পরিস্থিতিতে আমরা যে কৃষির উপরে যথেষ্টই গুরুত্ব দিচ্ছি এই কথাটা বোঝা যায়। আর কৃষিখাতে যদি যথেষ্ট গুরুত্বই দেই তাহলে প্রকৃতভাবেই উৎপাদন বৃদ্ধি পাবে, এবং প্রকৃতই যখন উৎপাদন বাড়বে জি, তখন জনাব জাহাঙ্গীর আলম, আপনার কাছে আমরা আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই। জনাব জাহাঙ্গীর আলমের কথা ধরে যা এখানে দুটি বিষয় এসেছে, যে পরিমাণ প্রণোদনা বহির্বিশ্বে দেওয়া হয় আমাদের দেশে কৃষির জন্য সেই পরিমাণ প্রণোদনা দেওয়া হয় না, এবং প্রযুক্তির ব্যবহারের কথা তিনি উল্লেখ করেছেন। আপনার কি মনে হয় এই দুটি একটি সমাধান হতে পারে? প্রণোদনা কৃষিতে আপনার দিতেই হবে। আমরা যেহেতু কৃষকের যে সমস্ত কৃষি উপকরণের প্রয়োজন হয় সেগুলোর যেহেতু আমদানি ব্যয় এত বেশি, সেই দামে যদি কৃষক ক্রয় করে তাহলে তার উৎপাদন খরচ কিন্তু আরো বেড়ে যায়। সেটা কিন্তু আমাদের সাধারণ ভোক্তা যারা নিম্ন আয়ের মানুষের জন্য এই নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যগুলোই ক্রয় করা তাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে এর সমাধানটা কি? আর ভর্তুকি আমরা কতদিন দেব, আর আমদানি বা আমরা কতদিন করব? আপনি যদি খুব গভীরভাবে বিশ্লেষণ করেন, পৃথিবীর এমন কোনো দেশ পাওয়া যাবে না যারা আমদানি করে না। তার মানে আমদানি আমাদের প্রয়োজনেই করতে হবে। যেমন ধরুন মেশিনারিজ, প্রযুক্তি, এগুলো কিন্তু আমদানি করা ছাড়া আমাদের দেশে যেহেতু এটা সক্ষমতা তৈরি হয় নাই, এটা আমাদের আমদানি করতে হবে। আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার এখানে উৎপাদন করার চেয়ে আমদানি ব্যয়টাই কম। এটা ইংরেজিতে একটি থিওরি যেটাকে বলে মেক অর বাই থিওরি, মানে আপনি কিনবেন না বানাবেন। যেমন ধরুন মিউরেট অফ পটাশ ফার্টিলাইজার, এটা খনিজ একটা রাসায়নিক সার। আপনি যে দেশে, এটা কানাডা, রাশিয়া, এদের কাছেই পৃথিবীর প্রায় 70% মিউরেট অফ পটাশ তাদের খনি সেখানে। আপনার এটা যদি আমরা এখানে প্রথমত বানানো যাবে না, দ্বিতীয়ত এটা যদি আমরা বানানোর চেষ্টা করি তাহলে এটার ব্যয়টা এত হবে, এর আমদানির চেয়ে এর এখানে উৎপাদন ব্যয়টাই অনেক বেশি হবে। এটা আমাদের আমদানি করে নিয়ে আসতে হবে। তাহলে এর সমাধান হলো আমদানির বিকল্প পণ্য যেগুলো এখানে উৎপাদন করা যায় সেগুলো আমরা আমদানি করব কি করব না, এটা হলো সরকারের সিদ্ধান্ত। আরেকটা হলো আমাদের স্থানীয় সম্পদকে ব্যবহার করে যে সমস্ত কাঁচামালের দ্বারা শিল্প হতে পারে এবং সেই কাঁচামালটা লোকালি প্রডিউস হয়, যেমন ধরুন চামড়া বা কৃষি পণ্য, পাটজাত পণ্য, ইন্ডাস্ট্রিয়াল ক্রপ যেগুলো আছে, সেগুলো কিন্তু কাঁচামালটা আমাদের দেশেই আছে। তাহলে এই জিনিস আমি আমদানি করব নাকি এই কাঁচামাল ব্যবহার করে উৎপাদন করব, এই দুটোর মধ্যে সিদ্ধান্ত নেবার দায়িত্ব হলো রাষ্ট্রের, সরকার। তারা এটাকে যখন মনে করবে এই পণ্যগুলো আমরা এখানে উৎপাদন করার সুযোগ আছে, তাহলে এর সাথে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনে যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর বসে ঠিক করতে হবে। এখন দেখুন, আমরা যে সমস্ত পণ্য আমরা আমদানি করে নিয়ে আসছি, আবার সেই একই পণ্য হয়তো কেউ এখানে উৎপাদনের উদ্যোগ নিয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগের লোকেরা যখন সরজমিনে সেই ইন্ডাস্ট্রিতে যাবে, যে দেখবে যে হ্যাঁ এটাকে যদি আমরা এই ধরনের সাপোর্ট দেই, নীতি সহায়তা দেই, তাহলে এই পণ্য আর আমাদের দেশে আগামী 5-10 বছরে আর আমদানি করতে হবে না। এটাই হলো আমদানির বিকল্প পণ্য দ্বারা আমার আমদানি নির্ভরশীলতা কমাতে হবে। এখন আমরা এই কাজটা আমরা কতটুকু করছি দায়িত্বের সাথে, যারা দায়িত্বে আছেন, বিনিয়োগকারী কোথায় বিনিয়োগ করবে এটা বিনিয়োগকারীর সিদ্ধান্ত যতখানি আছে, তার চেয়ে বেশি প্রভাবিত করতে পারে সরকার এই বিনিয়োগটাকে কোন দিকে তিনি ধাবিত করতে চায়। তা আমাদের এই জিনিসগুলো আমরা গরিব দেশ, গরিব দেশের লক্ষণই হলো তার আমদানি বেশি, গরিব দেশের লক্ষণ হলো তার খাদ্যের পিছনে জাতীয় ইনকামের অধিকাংশ টাকাই চলে যায়। তো আমরা এই গরিব থেকে যদি ধনীর দিকে যেতে চাই
তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিনিয়োগকে আকৃষ্ট করে এই কাঁচামাল আমাদের দেশে ব্যবহার হয় কৃষি খাতকে লক্ষ্য করে আমাদের শিল্প সাজাতে হবে। এই শিল্পের পরে আমরা আরো অন্য অন্য শিল্প যেগুলো আমাদের এখানে করা সম্ভব সেগুলো আমরা করব। আর কাঁচামাল যেগুলো আমরা আমদানি করে নিয়ে আসি সেই কাঁচামালও যদি আমাদের এখানে ধরুন একটা ফ্রি ইকোনমিক জোন করে, যাতে পৃথিবীর যে কোনো দেশের উৎপাদিত সেই কাঁচামাল এখানে আমাদের আমদানি করার প্রয়োজন না হয়, এটা কিন্তু একটা অনেক বড় অর্থনৈতিক রিফর্ম সরকারকে করতে হবে। যে আমি আমদানি করি $100 বিলিয়ন, আমি এমনভাবে একটা ফ্রি ইকোনমিক জোন করে দেব, ফ্রি ইকোনমিক পোর্ট করে দেব। পৃথিবীর অনেক দেশ এইভাবে তাদের অর্থনৈতিক সংস্কার করেছে। তাহলে কিন্তু আমাদের এই কাঁচামালগুলো ব্যবসায়ীদেরকে ডলার খরচ করে তাকে আমদানি করতে হবে না। উৎপাদনকারীরা সেই নির্দিষ্ট জি জনাব মোস্তাফিজুর রহমান, আমরা ছোট্ট একটি বিরতি নিব। বিরতির পর আমরা আবারও আসবো, আপনার কাছে জানতে চাবো আসলে রাষ্ট্র এক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে বা না প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা একটি বিরতিতে যাব। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আজকের আমাদের আলোচনার বিষয় আমদানি নির্ভরতা কমবে কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। আপনাদের কাছে আবারও একটু যেতে চাচ্ছি, এ পর্যায়ে আমি একটু জনাব জাহাঙ্গীর আলম আপনার কাছে আবারও একটু যেতে চাই। আপনি একটু আমাকে বলবেন যে বাংলাদেশে এখন যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে বা কৃষি পণ্য উৎপাদিত হচ্ছে, এগুলো আসলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বা আমরা যদি সেটা আমদানি করেও আমরা যদি রপ্তানির দিকে যাই, তাহলে সেটি বিশ্ববাজারে আসলে কতটুকু মান ধরে রাখতে পারবে বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা সবচেয়ে বড় কথা হলো যে আমদানি বিকল্প নীতি, যেটা এর আগেও বলা হলো যে আমদানি বিকল্প নীতি। আমাদের দরকার হলো যে আমদানি বাড়ছে, আমদানিটা যাতে কমানো যায় তার জন্য আমাদের দেশের অভ্যন্তরে কৃষির বিভিন্ন শস্য আমরা উৎপাদন বৃদ্ধি, এবং এই দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে ওয়ার্ল্ড মার্কেটের চাইতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। কারণ বাংলাদেশে যেই দাম, সেই দামটা আমরা যেমন আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল আছে, যেমনি আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল আছে, আমরা যদি আমদানি করি তাহলেও ওয়ার্ল্ড মার্কেটের চাইতে আমাদের এখানে দাম বেশি। কাজে এমন একটা পরিস্থিতিতে আমরা উৎপাদন বৃদ্ধি করাটাই হলো সবচেয়ে বড়। আমরা উৎপাদন বাড়াচ্ছি, কিন্তু যেই পরিমাণে বাড়াচ্ছি সেই পরিমাণটা যথেষ্ট। আমাদেরকে আরো বেশি পরিমাণে উৎপাদন বাড়াতে হবে। এবং এটা শুধু ধান গম এটা না, অন্যান্য ফসল যেগুলো আছে, বিশেষ করে ডাল এবং তেল বীজ, এই ক্ষেত্রে আমাদের অনেক বেশি আমদানি নির্ভরতা। তো এখানে কিভাবে আমরা আমদানি বিকল্প নীতি গ্রহণ করতে পারি এবং অনেক বেশি ফসল আমরা দেশের অভ্যন্তরে ফলাতে পারি। তার জন্য আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের প্রযুক্তিগত উন্নয়ন দরকার এবং নতুন প্রযুক্তি ধারণ, এটা আরো দ্রুততর করা দরকার, বেগবান করা দরকার। আরেকটি জিনিস হলো যে কৃষিকে সহায়তা করা দরকার। শুধু মুখের কথায় নীতিগতভাবে কৃষিকে ভালো বললাম, সহায়তা দেওয়ার কথা বললাম, কিন্তু কার্যত যখন ফিনান্সিয়াল নিডস কৃষকের যখন থাকে তখন সেক্ষেত্রে জনাব মোস্তাফিজুর রহমানের কাছে আমরা একটু যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাবো, কৃষি এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ যে শিল্প রয়েছে সেটি আসলে এই আমদানি বিকল্প হিসেবে কতটুকু সহায়ক ভূমিকা রাখতে পারে? এটা একটা বড় ক্ষেত্র, আপনি যেটা আইডেন্টিফাই করছেন সঠিক, যে আমরা কৃষি প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে এবং কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু আমদানি বিকল্প পণ্য আমরা এখানে আমদানিটা কমাই দিতে পারি। আপনি যদি আমদানি কমাতে চান তাহলে তো প্রথমেই জানতে হবে আমাদের দেশে কি কি পণ্য আমদানি হয়। আপনি যদি আমরা কৃষির ক্ষেত্রে যদি বলেন, একটু আগে জাহাঙ্গীর স্যার বলছে ডাল তেল মশলা জাতীয় ফসল আমাদের আমদানি করতে হয়। আপনি এর আমদানি যদি নির্ভরতা কমাতে চান তাহলে আপনার প্রোডাকশন বাড়াতে হবে অথবা জমির পরিমাণ বাড়াতে হবে। আপনি যদি ভ্যারাইটাল চেঞ্জ আনেন, ভ্যারাইটি যদি এমন নিয়ে আসেন, হাইব্রিড সুপার হাইব্রিড অথবা জেনেটিক্যালি মডিফাইড সিড যদি আনেন, তাহলে আপনি ধরুন 30% ফলন বেড়ে যাবে। তা আপনি 30% জমি কমাতে পারবেন আপনি ভ্যারাইটাল চেঞ্জের মাধ্যমে। ম্যানেজমেন্ট প্র্যাকটিসের যদি পরিবর্তন আনেন এগ্রিকালচার প্রোডাকশন টেকনোলজিতে, যেমন ফার্টিলাইজার এবং
যেগুলো ফার্টিলাইজার উন্নত দেশে আবিষ্কার হয়েছে, যেমন ন্যানো ফার্টিলাইজার, তারপরে মাইক্রোব বেস ফার্টিলাইজার, এই ম্যানেজমেন্ট প্র্যাকটিসের মধ্য দিয়েও আপনি 5-7% ফলন বাড়াতে পারবেন। ফলন যখনই বাড়বে আপনার জমি বেঁচে গেল, এই জমিতে আপনি যেগুলো ফসল আমদানি করতে হচ্ছে সেটা আপনি নিয়ে আসবেন। আর আমাদের আমদানি তালিকায় জ্বালানির পরে, জ্বালানি এবং মেশিনারিজের পরে সবচেয়ে বড় ব্যয় হলো তুলা আমদানি করতে হয় এবং রাসায়নিক সার আমদানি করতে হয়। তো তুলা আমাদের দেশে অতি সামান্য পরিমাণে কাল্টিভেশন হয়। আপনি এটার যদি আমদানি নির্ভরতা কমাতে চান তাহলে আপনার ফ্রি ইকোনমিক ট্রেড জোন সরকারকে ঘোষণা করে দিতে হবে, যে পৃথিবীর যে দেশে যারা যাই উৎপাদন করুক না কেন বাংলাদেশে আনতে তার কোনো এলসি করতে হবে না। এই ধরনের মডেল কিন্তু আছে পৃথিবীর অনেক দেশে। এটা হলো একটা ব্যাপক অর্থনৈতিক রিফর্ম করা। আপনি দেখবেন যে আপনার আমদানি ব্যয় আপনার 25-30% কমে যাবে। উৎপাদনকারীরা তার মুনাফার প্রয়োজনে তারা নিজেরাই এখানে নিয়ে এসে তারা পণ্য মজুত করবে। আমরা যারা এটার ব্যবহারকারী আমরা সেখানে যাব, সরকারের নীতিমালা অনুযায়ী ডিউটি ট্যাক্স দেব এবং তার যেটুকু দরকার আমরা ওইটুকু আমরা ওখান থেকে নিই, আমাদের আমদানি ব্যয় কমে যায়। এইভাবে আপনার প্রত্যেকটা সেক্টরে, যেমন রাসায়নিক সারের একটা অনেক বড় আমদানি আমাদের, জ্বালানির পরেই আপনার রাসায়নিক সার। তো রাসায়নিক সার কিন্তু আমরা এখানে ব্যবহার কমানোর প্রযুক্তি কিন্তু আছে আমাদের দেশে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আপনাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে প্রকল্প করে দিতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকার শুরু করবে, তারপরে বেসরকারি প্রতিষ্ঠান যারা বিনিয়োগ করতে চায় তারা। জি জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে একটু জানতে চাবো যে এর বাইরে কি ধরনের সরকারি নীতি সহায়তা আসলে ব্যবসায়ীদের দেওয়া প্রয়োজন বা কি ধরনের নীতি সহায়তা দরকার বলে আপনি মনে করছেন? নীতি সহায়তা হলো যে আপনার অবশ্যই আমদানির ক্ষেত্রে যেগুলো জটিলতা আছে, যেমন ধর সোর্সের ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, ডিউটি ট্যাক্সের স্ট্রাকচারে আপনি একটা জিনিস এখানে উৎপাদন করতেছেন সেই জিনিস আবার আরেকজন আমদানি করে এনে আপনার মার্কেট গ্রো করতে দিচ্ছে না, আপনি করছেন ইন্ডাস্ট্রি, আপনি মেশিনারি নিয়ে আসছেন। জি, সেক্ষেত্রে আমরা একটি বিষয় আসলে পরিষ্কার হতে পেরেছি যে আমদানি নির্ভরতা এখনই কমানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কিছু কিছু কাঁচামাল রয়েছে যেগুলো আসলে আমাদেরকে আমদানি করতেই হবে এবং সেই সাথে সরকারি কিছু নীতি সহায়তারও প্রয়োজন রয়েছে, সরকারি কিছু সিদ্ধান্তের বিষয় এখানে রয়েছে এবং আরও বেশ কিছু বিষয় এসেছে। আসলে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, আজকে সময় একেবারেই শেষ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।